আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, আর সেটা হচ্ছে টেন্স। টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। টেন্স টেন্স কাকে বলে? টেন্স ইজ আ ভার্ব ফর্ম which refers to some specific time in point or duration. তাহলে টেন্স কি? টেন্স হলো ভার্বের ফর্ম যা টাইমকে রেফার করে। এটা হচ্ছে ভার্বের সংজ্ঞা। ভার্বের সংজ্ঞাটি আর একটু ভালো করে বুঝতে হলে আমাদের এই সংজ্ঞাটিকে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ি। এখানে টেন্সের সংজ্ঞা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ভার্ব ফর্ম। ভার্ব আর ভার্ব ফর্ম সম্পর্কে জানার আগে আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব কাকে বলে? আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কাজ করে বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ refers to some activity. তাহলে ভার্ব হলো এমন ওয়ার্ড যা কোনো কাজকে রেফার করে, কোনো অ্যাক্টিভিটিকে রেফার করে। আর ভার্ব ফর্ম কি? ভার্ব ফর্ম দেখো, গোজ, গো, গোজ, ওয়েন্ট, গন, গোয়িং। গো ভার্বের কোন ফর্ম? গো ভার্বের বেস ফর্ম। গোজ ভার্বের কোন ফর্ম? গোজ ভার্বের সিঙ্গুলার ফর্ম। ওয়েন্ট ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। গন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গোয়িং কন্টিনিউয়াস ফর্ম। এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সর্বনিম্ন দুইটা হয়। একটা হচ্ছে বেস, দুইটা হয়ে থাকে, সরি, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটা হয়, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই দুইটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম দুইটা হয়ে থাকে, প্রত্যেকটি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তারপরে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আর কন্টিনিউয়াস ফর্ম, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে টেন্স মানে হচ্ছে এই সমস্ত ভার্বের ফর্ম যা টাইমকে রেফার করে। তাহলে টাইম কি? এখানে টাইম বলতে ঘড়ির সময় বা ক্যালেন্ডারের সময়কে বোঝায় না। এখানে টাইম বলতে বোঝায় আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে রেফার করার জন্য আমরা টাইমকে যেভাবে ব্যবহার করি। যেমন মনে করে এখন আমরা লেখাপড়া করছি, এরপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আমরা গোসল করব, তারপরে আমরা স্কুলে যাব। এই যে একটার পরে একটা যে সিকোয়েন্স অনুযায়ী কাজ হচ্ছে, এই কাজগুলোকে রেফার করতে আমরা টাইম ব্যবহার করি। কিভাবে আমরা টাইম ব্যবহার করি? যেমন আমি সাপোজ এখন 1 ঘন্টা ধরে পড়াবো তোমাদের, তারপরে কি করব? তারপর আমি গোসল করব, 10 মিনিট ধরে গোসল করব, তারপরে 15 মিনিট ধরে খাওয়া দাওয়া করব, তারপরে আমি স্কুলে যাব। তো এই যে একটার পরে একটা যে কাজ হচ্ছে, এগুলো টাইমের রেফারেন্স ছাড়া এক্সপ্রেস করা সম্ভব না। তো এটাই হচ্ছে টাইম, যে কাজগুলোকে আমরা সময়ের মাধ্যমে এক্সপ্রেস করি। তাহলে টাইম কি? টাইম ইজ দ্য মেজারমেন্ট
of the sequence and duration of activities. তাহলে টাইম হচ্ছে কোনো অ্যাক্টিভিটি ডিউরেশন বা সিকোয়েন্সের পরিমাপক, অর্থাৎ টাইমের মাধ্যমে আমরা কোনো কাজের ডিউরেশন বা সিকোয়েন্সকে পরিমাপ করে থাকি। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকভাবে যে কাজগুলো সংঘটিত হয় সেই ধারাবাহিকতাকে আমরা পরিমাপ করে থাকি টাইমের মাধ্যমে। তাহলে এবার আমরা টেন্সের সংজ্ঞাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বের ফর্ম। এই যে ভার্বের ফর্মগুলো লিখেছি এগুলো হচ্ছে টেন্স, যা কি করে? যা টাইমকে রেফার করে। আচ্ছা, আর টাইম আমরা এক্সপ্রেস করি দুইভাবে, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে ডিউরেশন। তাহলে এখানে আমাদের টাইম পয়েন্ট এবং টাইম ডিউরেশন এই দুইটা একটু বোঝার প্রয়োজন আছে। টাইম পয়েন্ট কি? টাইম পয়েন্ট হচ্ছে, মনে করো কোনো একটা কাজ 2টায় শুরু হয়েছে এবং সেই কাজটি 3টায় শেষ হয়েছে। তাহলে এই 2টা একটা পয়েন্ট এবং 3টা একটা পয়েন্ট। কাজ শুরু হওয়ার পয়েন্ট হচ্ছে 2টা, কাজ শেষ হওয়ার পয়েন্ট হচ্ছে 3টা। এটা হচ্ছে তাহলে এই যে 2টা একটা পয়েন্ট, 3টা একটা পয়েন্ট। ডিউরেশন কি? ডিউরেশন হচ্ছে, মনে করো কোনো কাজ শুরু হয়েছে 2টায়, সেই কাজটি শেষ হয়েছে 3টায়। তাহলে 2টা হচ্ছে কোনো কাজ শুরু হওয়ার পয়েন্ট, 3টা হচ্ছে কোনো কাজ শেষ হওয়ার পয়েন্ট। এই 2টা থেকে 3টার মাঝের যে সময় সেটা হচ্ছে কি? 1 আওয়ার। এই 1 আওয়ারই হচ্ছে ডিউরেশন। তাহলে পয়েন্ট আর ডিউরেশন কি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি যদি বলি ফ্রাইডে, এটা একটা পয়েন্ট, কিন্তু আমি যদি বলি 1 ডে, তাহলে এটা হচ্ছে ডিউরেশন। ফ্রাইডে একটা পয়েন্ট, কিন্তু ডে ডিউরেশন। ঠিক তেমনি আমি যদি বলি মে, তো মে একটা পয়েন্ট, মে একটা টাইম পয়েন্ট। আর যদি বলি মান্থ, মান্থ হচ্ছে ডিউরেশন। আশা করি তোমরা পয়েন্ট আর ডিউরেশন বুঝতে পেরেছো। তাহলে টেন্স যে ভার্বের ফর্ম, এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ লিখি। একটা উদাহরণ দিয়ে টেন্স যে ভার্বের ফর্ম এটা আমরা বোঝার চেষ্টা করি। He is eating rice. He ate rice. এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। আমরা বলছি টেন্স হলো ভার্বের ফর্ম। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই যে ভার্বের ফর্ম, এই ভার্বের ফর্মটাকে আমরা টেন্স বলছি। এই যে ভার্বের ফর্ম কি দেওয়া আছে? ভার্বের ফর্ম দেওয়া আছে ইজ প্লাস ভার্ব, মেন ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি দেওয়া আছে? ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয় শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা কি করে চিনলাম? এটা চেনার মাধ্যম হচ্ছে আমাদের ভার্বের ফর্ম। তাহলে ভার্বের ফর্ম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে টেন্স পরিবর্তন হয়ে যায়। সাবজেক্ট, অবজেক্ট এগুলো চেঞ্জ হলে, এগুলো পরিবর্তন হলে টেন্স পরিবর্তন হয় না, কিন্তু ভার্বের ফর্ম পরিবর্তন হলে টেন্স পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি ভার্বের ফর্মই হচ্ছে টেন্স। আশা করি তোমরা সংজ্ঞাটা আমার বুঝতে পেরেছো। এখানে আমাদের আরেকটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে টাইম। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়, টাইম decides the tense. Time decides the tense. টাইম
টেন্সকে নির্ধারণ করে। কিভাবে? হি goes to school yesterday. He goes to school tomorrow. He goes to school. এই তিনটি সেন্টেন্সের দিকে লক্ষ্য করো আর খেয়াল করো যে এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে কিনা। এখানে তোমরা বলবা যে এখানে ইয়েস্টারডে আছে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, যদি টুমরো থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন ইয়েস্টারডে থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট করব, কেন টুমরো থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট করব, এটা আমাদের বুঝতে হবে। দেখো ইয়েস্টারডে হচ্ছে একটি টাইম, টুমরো একটি টাইম, এগুলো টাইম ডিনোটিং ওয়ার্ড। ইয়েস্টারডে, টুমরো, নেক্সট ডে, প্রিভিয়াস ডে, এগুলো হচ্ছে টাইম ডিনোটিং ওয়ার্ড। এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ড যদি থাকে তাহলে টাইমের উপর ভিত্তি করে আমাদের টেন্স নির্ধারণ হবে। আমরা আগেই বলেছি যে টাইম ডিসাইডস দ্য টেন্স, মানে টাইমই টেন্সকে নির্ধারণ করবে। তাহলে এখানে টাইম দেওয়া আছে পাস্ট, ইয়েস্টারডে মানে কি পাস্ট টাইম, টুমরো মানে ফিউচার টাইম। তাহলে ইয়েস্টারডে যদি পাস্ট টাইম হয় তাহলে আমাদের টেন্সও লিখতে হবে পাস্ট। টুমরো যদি ফিউচার টাইম হয় তাহলে আমাদের টেন্সও লিখতে হবে ফিউচার। তাহলে এটা যদি পাস্ট, যদি আমাদেরকে এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, কিন্তু আমাদের টাইম দেওয়া আছে পাস্টে, তাহলে আমাদের টেন্সের সাথে টাইমের মিল হচ্ছে না। টাইম দেওয়া আছে পাস্টে আর টেন্স দেওয়া আছে প্রেজেন্টে, তাহলে আমাদের টাইম দেখে টেন্স ঠিক করতে হবে। টাইম যেহেতু দেওয়া আছে পাস্টে, এর জন্য টেন্সও করতে হবে পাস্টে। যদি পাস্ট হয় তাহলে এখানে হবে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপরে হি গোজ টু স্কুল টুমরো, এখানে টাইম দেওয়া আছে ফিউচার, টাইম যেহেতু ফিউচার আছে টেন্সও হবে ফিউচার। টেন্স যদি ফিউচার হয় তাহলে আমরা ফিউচারের প্রবাবিলিটি এক্সপ্রেস করার জন্য শ্যাল বা উইল লিখি, হি এর সাথে আমরা লিখি উইল। তো হি উইল গো টু স্কুল। এইটা কি হবে? হি গোজ টু স্কুল। এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, যেহেতু টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই সেহেতু এটা যে কোনো টেন্সে লেখা যাবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, এটা কারেক্ট, এখানে কোনো সমস্যা নেই। তাহলে টাইম ডিসাইডস দ্য টেন্স, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। He went to school Friday. So he will go to school Friday. Sorry, Monday. এই দুইটা সেন্টেন্স দেখো। হি ওয়েন্ট টু স্কুল মানডে, মানডে একটি টাইম, মানডে একটি টাইম, এখানে দেওয়া আছে পাস্ট আর এখানে দেওয়া আছে ফিউচার। এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। এখন আমরা দেখব যে টাইমের সাথে টেন্স ঠিক আছে কিনা। তাহলে এর আগে আমরা যে টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো পড়ছিলাম সেখানে ছিল ইয়েস্টারডে, টুমরো। ইয়েস্টারডে ছিল পাস্ট টাইম ডিনোটিং ওয়ার্ড, আর ফিউচার হচ্ছে আর টুমরো হচ্ছে ফিউচার টাইম। এইখানে মানডে কই, মানডে কি হবে? মানডে প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে? অ্যান্সার হচ্ছে মানডে কিছুই হবে না। মানডে পাস্ট হবে না, মানডে পাস্ট হবে না, প্রেজেন্ট হবে না, ফিউচার হবে না।
তাহলে মানডে কি হবে? মানডে একটা টাইম, তাহলে এটা কোন টাইম ধরবো আমরা? এই ধরনের টাইমকে আমরা আগে থেকে নির্ধারণ করতে পারবো না, যেটা প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে। এটা বোঝার জন্য একটা ছোট কনসেপ্ট আছে, সেটা আমাদের বুঝতে হবে, টাইম রিলেটেড কনসেপ্ট, যে টাইমের রেফারেন্স। আমাদের বুঝতে হবে টাইমের রেফারেন্স। এইটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে টাইম রেফারেন্স। টাইম রেফারেন্স কি? টাইম রেফারেন্স হয় দুই প্রকার। একটা হয় অ্যাকশন টাইম, আরেকটি হয় রিপোর্টিং টাইম। এখন আমাদের বুঝতে হবে যেখানে অ্যাকশন টাইম কি আর রিপোর্টিং টাইম কি। অ্যাকশন টাইম হচ্ছে সেই সময়, যে সময়ে যে কাজের কথা বলা হচ্ছে, সেই কাজটি যখন সম্পূর্ণ হয়েছে, সেই কাজের সম্পূর্ণ হওয়ার সময় হচ্ছে অ্যাকশন টাইম। যেমন এখানে লেখা আছে হি ওয়েন্ট টু স্কুল মানডে, এর মানে হচ্ছে সে মানডে স্কুলে গিয়েছিল। তো এখানে মানডে স্কুলে যাওয়ার কাজটি সম্পূর্ণ হয়েছিল কখন? সরি, এখানে মানডে স্কুলে গিয়েছিল, তাহলে স্কুলে যাওয়ার যে কাজটি, এই স্কুলে যাওয়ার কাজটি সম্পূর্ণ হয়েছে কবে? মানডে। তাহলে এই যে ওয়েন্ট, অর্থাৎ এটা দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে এই কাজটি হয়েছে কোনো এক পাস্টের সময়। অর্থাৎ অ্যাকশন টাইম হচ্ছে এমন সময় যখন কাজটি সম্পূর্ণ হয়েছে। ওয়েন্ট মানে গিয়েছিল, স্কুলে যাওয়ার কাজটি যখন সম্পূর্ণ হয়েছে সেটি হচ্ছে অ্যাকশন টাইম। তাহলে স্কুলে গিয়েছিল পাস্টের কোনো একটা সময়, তাহলে এখানে অ্যাকশন টাইম হচ্ছে পাস্ট টাইম, এটা হচ্ছে অ্যাকশন টাইম। আর রিপোর্টিং টাইম কি? রিপোর্টিং টাইম হচ্ছে এই স্কুলে যাওয়ার কথা, সে সোমবার স্কুলে গিয়েছিল, এই কথাটি স্পিকার কখন বলছে, এটা হচ্ছে রিপোর্টিং টাইম। তাহলে রিপোর্টিং টাইম হচ্ছে স্পিকার এই কথাটি কখন বলছে, লিসেনারকে কখন বলছে এই কথাটি, এটা হচ্ছে রিপোর্টিং টাইম। আর অ্যাকশন টাইম হচ্ছে সেই কাজটি কখন সম্পূর্ণ হয়েছে, সেই কাজটি যখন সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে অ্যাকশন টাইম। আর এই কাজের কথা কখন বলছে স্পিকার লিসেনারকে, সেটা হচ্ছে রিপোর্টিং টাইম। এখন এটা আরেকটু ক্লিয়ার করতে হলে আমাদের এটা বুঝতে হবে যে অ্যাকশন টাইম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই হতে পারে, কিন্তু রিপোর্টিং টাইম বাই ডিফল্ট প্রেজেন্ট হয়। রিপোর্টিং টাইম বাই ডিফল্ট প্রেজেন্ট হয়, অর্থাৎ এই কথাটি বলছে, আমরা ধরে নেব এই কথাটি বলছে বর্তমান সময়ে, অর্থাৎ রিপোর্ট করছে বর্তমান সময়। আর অ্যাকশন হয়েছে, অ্যাকশন হতে পারে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটা সময় হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অ্যাকশন টাইম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই হতে পারে। যেমন এখানে দেওয়া আছে পাস্টে, এখানে অ্যাকশন হয়েছে পাস্টের কোনো একটা সময়। কি করে বুঝলাম? কারণ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, সুতরাং এই অ্যাকশনটি হয়েছে পাস্টের কোনো একটি সময়। আর রিপোর্টিং টাইম কি হবে? রিপোর্টিং টাইম হবে প্রেজেন্ট। তার মানে এই কথাটি স্পিকার বলছে বর্তমান সময়। বর্তমান সময়ে এই কথাটি একজনকে স্পিকার বলছে যে হি ওয়েন্ট টু স্কুল মানডে, সে সোমবারে স্কুলে গিয়েছিল। তাহলে আশা করি তোমরা অ্যাকশন টাইম আর রিপোর্টিং টাইম বুঝতে পেরেছো। তাহলে এই যে মানডে, এই মানডে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এটা নির্ভর করবে এটা রিপোর্ট করা হচ্ছে কখন। দেখো এবার যদি আমি মনে করি যে আজকেই মানডে, এখানে মানডের কথা বলা হচ্ছে, আজকেই মানডে, তাহলে এটা হবে কি? এই মানডে হবে প্রেজেন্ট টাইম। আর মানডে যদি প্রেজেন্ট টাইম হয় তাহলে এখানে আমাদের ভার্ব লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু আমি যদি এই কথাটি মানডে না বলে যদি রিপোর্ট করা হয় সানডে, তাহলে মানডে কি হয়ে যাবে? মানডে হয়ে যাবে ফিউচার, তাহলে এখানে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি রিপোর্ট করে টুইসডে, তাহলে মানডে হয়ে যাবে পাস্ট টাইম। দেখো এটা আমি আরেকটু ক্লিয়ার করি। এখন 2026 সাল, এখন 2026 সাল, আমি যদি তোমাদের বলি
যে 2026 সাল প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, তাহলে তোমরা কি বলবে? তোমরা সবাই বলবে 2026 সাল প্রেজেন্ট। কেন প্রেজেন্ট বলবে কেন? কারণ এখন রানিং ইয়ার চলছে 2026 সাল। তাহলে যেহেতু 2026 সাল বর্তমান সময়, সেহেতু 2026 সাল হবে প্রেজেন্ট। এর মানে হচ্ছে আমি 2026 সালেই 2026 সালের কোন এক কাজের কথা বলছি, এই কারণে 2026 সালের রিপোর্টিং টাইম আর রিপোর্টিং অ্যাকশন হচ্ছে তাহলে প্রেজেন্ট। 2026 সাল হয়ে যাবে তখন কি প্রেজেন্ট। কিন্তু আমি যদি এই কথাটি 2026 সালে না বলে আমি মনে করো এখন আমাদের 2024 সাল চলছে, ধরে নাও এখন 2024 সাল, তাহলে 2026 সাল কি হবে? 2024 সালে যখন আমরা ছিলাম তখন 2026 সাল আমাদের কাছে ছিল ফিউচার, তাহলে 2024 সাল থেকে 2026 সাল হয়ে যাবে ফিউচার। আবার মনে করো এখন 2027 সাল, তাহলে 2026 সাল কি হবে? তাহলে 2026 সাল পাস্ট হয়ে যাবে। তাহলে এই যে 2026 এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এটা নির্ভর করবে রিপোর্টিং টাইমের উপরে। রিপোর্ট করা হচ্ছে কখন তার উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে 2026 সাল প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। আমি যদি তোমাদের বলি যে আমাদের ভাষা শহীদ 1952 সালের যে ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের কাছে 1971 সাল প্রেজেন্ট না ফিউচার? তারা তো 1971 সাল দেখেনি, তারা 1952 সালে মারা গেছে। তাহলে 1952 সালের আগে যখন তারা জীবিত ছিল তখন বাংলাদেশের স্বাধীনতা তাদের কাছে কি ছিল? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? তাদের কাছে ফিউচার ছিল। এখন আমরা বর্তমান সময়ে বেঁচে আছি, এখন 2026 সাল, আমাদের কাছে 1971 সালের মুক্তিযুদ্ধটা কি হবে? প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে? এটা পাস্ট হবে। কিন্তু কোন এক ব্যক্তি মনে করো এখন কোন এক ব্যক্তি 1971 সালের কথা বলছে, যুদ্ধের কথা বলছে, তাহলে 1971 সাল প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে এই যে এই ধরনের টাইম ডিনোটিং ওয়ার্ড যেগুলো, যে মানডে, হ্যাঁ 2026, এই যে এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলোকে আমরা আগে থেকে বলতে পারবো না যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট না ফিউচার। এটা নির্ভর করবে রিপোর্টিং টাইমের উপরে। রিপোর্টিং টাইম এর উপর ভিত্তি করে আমরা দেখব যে এই সময়টা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। তাহলে এই যে যদি মানডে থাকে, এই মানডে থাকার কারণে আমরা এখানে লিখেছি পাস্ট ইনডিফিনিট, এতেও কোনো সমস্যা নাই। এখানে মানডে থাকার কারণে আমরা লিখেছি ফিউচার ইনডিফিনিট, এতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মানডে লিখার পরে, মানডে লিখার সত্ত্বেও যদি আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি, তাহলে আমরা এই কথাটি কখন বলছি? মানডের আগে বলছি না মানডের পরে বলছি? এটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এই কথাটি আমরা রিপোর্ট করছি কখন? এই অ্যাকশন হয়েছে কি? অ্যাকশন হয়েছে মানডে, কিন্তু আমরা এই কথাটি বলছি কখন? যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে, সেহেতু আমরা নিশ্চয়ই এটা মানডের পরের কোন এক সময় আমরা বলছি যে সে মানডে স্কুলে গিয়েছিল। অর্থাৎ হতে পারে এটা টুইসডে বলা হচ্ছে, হতে পারে এটা ওয়েডনেসডে বলা হচ্ছে, হতে পারে এটা থার্সডে বলা হচ্ছে, হতে পারে এটা ফ্রাইডে বলা হচ্ছে, হতে পারে এটা স্যাটারডে বলা হচ্ছে, হতে পারে এটা সানডে বলা হচ্ছে। তাহলে যাই হোক, এটা মানডের পরে বলা হবে। মানডের পরে বলেছে বলেই আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছি। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স লেখা আছে। তাহলে এই কথাটির রিপোর্টিং টাইম কখন হবে? মানডের আগে হবে না মানডের পরে হবে? নিশ্চয়ই মানডের আগে বলেছে। যেহেতু মানডের আগে বলেছে, সেহেতু এটা হতে পারে সানডে, হতে পারে ফ্রাইডে, হতে পারে যেই দিনই হোক না কেন, সেটা মানডের আগের কোনো একটা দিন হবে। মানডের আগের কোনো একটা দিনে এই কথা বলছে, এই কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই জিনিসটি আমি তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যাকশন টাইম আর রিপোর্টিং টাইম। মানডে বা 2026 সাল, 1971 সাল, বা কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এগুলো রিলেটিভ। এগুলো আগে থেকে আমরা বলতে পারবো না যে এগুলো প্রেজেন্ট, এগুলো পাস্ট, এগুলো ফিউচার। এগুলোকে রিলেট করে বলতে হবে যে এগুলো প্রেজেন্ট, এগুলো পাস্ট না ফিউচার। কার সাথে রিলেট করব? রিপোর্টিং টাইমের সাথে রিলেট করব, রিপোর্টিং অ্যাকশনের।
আচ্ছা, তাহলে এখানে দেখো, এইখানে মানডে লেখা আছে, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে। তাহলে অ্যাকশন হয়েছে মানডে, রিপোর্ট করেছে কখন? রিপোর্ট করেছে নিশ্চয়ই মানডের পরে রিপোর্ট করেছে, অর্থাৎ মানডের পরে যে কোনো একটা দিন, যেমন টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে বা ফ্রাইডে, এই এই মানডের পরের কোনো একটা দিনে রিপোর্ট করেছে। এই কারণেই এই মানডে পাস্ট টাইম হয়েছে, এই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছি। এখানে মানডে লেখার পরেও আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স লিখেছি, তার মানে আমরা এমন কোনো এক সময় রিপোর্ট করছি যেটা মানডের আগের কোনো একটা টাইম, মানডের আগের কোনো একটা সময় মানে সানডে হতে পারে, ফ্রাইডে হতে পারে, যে কোনো একটা দিন হতে পারে। আচ্ছা, এই উদাহরণটা আমি আরো একটা ভালো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। He read 10 books in 2024. He will read 10 books in 2024. এবার দেখো, এখানে একটা টাইম দেওয়া আছে 2024, টাইম 2024। এখানে টেন্স দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, কিন্তু ভার্বের সাথে এস বাই এস করে না, এর মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। উইল রিড ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে টাইম দেওয়া আছে দুইটাতেই 2024 সাল, কিন্তু আমি একটা লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা লিখেছি ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটা কেন? বা আমি যদি 2024 সালে একটা 2024 সাল লিখে যদি একটাকে পাস্ট ইনডিফিনিট করে একটাকে ফিউচার ইনডিফিনিট করি, তাহলে কি আমাদের সেন্টেন্স ঠিক হবে? এখন তুমি আমাকে বলো যে এই যে দুইটা আমি সেন্টেন্স লিখেছি, এগুলো কারেক্ট হবে কিনা। দেখো, এগুলো চিন্তা করো একটু, যে এই যে 2024 সাল লেখা আছে আর এখানে লেখা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রিপোর্টিং অ্যাকশন হচ্ছে পাস্ট টাইমে দেওয়া আছে, রিপোর্টিং অ্যাকশন হয়েছে পাস্ট টাইমে। তাহলে রিপোর্টিং অ্যাকশন যদি পাস্ট টাইমে হয়, অর্থাৎ 2024 সালে হয়, তাহলে রিপোর্ট করেছে কখন? রিপোর্ট করবে কখন? তাহলে রিপোর্ট করবে নিশ্চয়ই 2024 সালের পরে, অর্থাৎ সেটা হতে পারে 2025 সালে, 2026 সালে, 2027 সালে। যেমন এখন বর্তমানে 2026 সাল, হ্যাঁ, তো এখন কোন স্পিকার যদি কোনো থার্ড পারসন সম্পর্কে বলে যে সে 2024 সালে 10টি বই পড়েছিল, 2024 সালে সে 10টি বই পড়েছিল, এটা যদি 2026 সালে আমি তোমাকে বলি, আমি তোমাকে 2026 সালে এসে বলছি যে সে 2024 সালে 10টি বই পড়েছিল, তাহলে এই যে 2024 সাল, এটা প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে? নিশ্চয়ই পাস্ট হবে। কেন হবে? কারণ বর্তমান 2026 সাল, আর আমরা বলছি 2024 সালের কথা, তাহলে 2024 সাল পাস্ট টাইম, বর্তমান টাইম অর্থাৎ 2026 সালের রেফারেন্সে পাস্ট টাইম। এটাই তোমাদের বুঝতে হবে যে 2024 সাল পাস্ট টাইম কেন হচ্ছে। 2024 সাল পাস্ট টাইম এই কারণে হচ্ছে কারণ আমরা রেফারেন্স দিচ্ছি 2026 সাল, 2026 সালের, 2026 সালের রেফারেন্সে 2024 সাল পাস্ট টাইম, এই কারণে এটা আমরা পাস্ট ইনডিফিনিট লিখেছি। এখন এখানে লেখা আছে ফিউচার ইনডিফিনিট, তাহলে এখানে যদি ফিউচার ইনডিফিনিট লেখা হয়, তাহলে 2024 সালে যদি এটা ফিউচার টেন্স লেখা হয়, তাহলে এটা রিপোর্ট করবে কখন? 2024 সালের পরে না 2024 সালের আগে? দেখো, মনে করো এটা হচ্ছে 2024 সাল, এই 2024 সালের আগে বা 2024 সালের পরে। এখন 2024 সাল কখন আমাদের ফিউচার হবে?
2024 সাল কখন আমাদের কাছে ফিউচার হবে? যখন 2024 সালের আগের কোনো একটা সময়ে আমরা 2024 সালের কথা বলবো। যেমন আমরা যদি 2023 সালে 2024 সালের কথা বলি, মনে করো সাপোজ এখন ধরে না 2023 সাল, তো এখন যদি 2023 সাল হয় তাহলে 2024 সাল আমাদের কাছে ফিউচার টাইম, তাহলে এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সও লেখা যাবে। তাহলে এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলোকে আগে থেকে আমরা ধরে নিতে পারবো না প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এগুলো রিলেটেড। এজন্য এইগুলো দেখে তুমি এটাকে এটা 2024 আছে বলে এটাকে তুমি পাস্টে ইনফিনিট করবা, এটা 2024 আছে বলে এটাকে তুমি পাস্টে ইনফিনিট করবা, এটা তুমি করতে পারবা না। এটা তুমি করতে পারবা না কেন? কারণ এইটা ইয়েস্টারডে, টুমোরো এইগুলো যেমন টাইম ডিনোটিং ওয়ার্ড ছিল, সেরকম টাইম ডিনোটিং ওয়ার্ড এইগুলো হবে না। স্যাটারডে, সানডে, ফ্রাইডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, 2024, 25, 26 এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো ইয়েস্টারডে, টুমোরোর মতো টাইম ডিনোটিং ওয়ার্ড নয়। ইয়েস্টারডে, টুমোরো ওগুলো ইয়েস্টারডে ফিক্সড, যে ইয়েস্টারডে টাইম ডিনোটিং ওয়ার্ড হচ্ছে পাস্ট টাইমকে রেফার করে, টুমোরো টাইম ডিনোটিং ওয়ার্ড ফিউচারকে রেফার করে। কিন্তু 2024 সাল এটা পাস্ট টাইমকে রেফার করবে, ফিউচার টাইমকে রেফার করবে, আর না প্রেজেন্ট টাইমকে রেফার করবে, এটা নির্ভর করবে এই অ্যাকশনটি বলা হচ্ছে কখন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা টাইমের সাথে টেন্সের যে সম্পর্ক, এইটা খুব ভালো করে আমাদের বোঝা উচিত। তাহলে আমরা ভার্বের সংজ্ঞা পড়লাম। টাইম ইজ আ ভার্ব ফর্ম হুইচ রেফার্স টু সাম স্পেসিফিক টাইম ইন পয়েন্ট অর ডিউরেশন। তাহলে টেন্স হচ্ছে ভার্বের ফর্ম যা টাইমকে রেফার করে। আচ্ছা, এরপরে আসে আমাদের আইডেন্টিফিকেশন অফ টেন্স। টেন্সকে আমরা চিনব কি করে? টেন্সকে চেনার সহজ উপায় হচ্ছে টেন্সের স্ট্রাকচার, যেটা তোমরা পড়ে আসছো ক্লাস 6, 7, 8 থেকেই টেন্সের স্ট্রাকচার পড়ে আসছো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, এগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার। তো টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে বা টেন্সের স্ট্রাকচার মনে রেখে আমরা খুব সহজেই টেন্সকে আইডেন্টিফিকেশন করতে পারি। কিন্তু স্ট্রাকচার মনে রাখার পরেও আমাদের টেন্সের আইডেন্টিফিকেশন অনেক বেশি সমস্যা হয়। এগুলো কেন হয় আমার জানা নাই। তো আসলে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। টেন্স পড়তে হলে আমাদের অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে একটু জানতে হবে। দেখো, আমরা টেন্সের ভিতরে কিছু প্রাইমারি অক্সিলারি ব্যবহার করি। এই প্রাইমারি অক্সিলারিগুলোর অনেক বড় রোল থাকে টেন্স চেনার ক্ষেত্রে। এজন্য প্রাইমারি অক্সিলারি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। প্রাইমারি অক্সিলারির ভিতরে সবচেয়ে প্রাইমারি অক্সিলারিগুলোর ভিতরে কি থাকে? বি ভার্ব থাকে, তারপরে হ্যাভ ভার্ব থাকে, তারপরে ডু ভার্ব থাকে। আমরা জানি বি এর মধ্যে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ এর মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু এর মধ্যে ডু, ডিড, ডাজ থাকে। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এগুলো বিভিন্ন টেন্সের জায়গাতে আমরা ব্যবহার করে থাকি হেল্পিং ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্বগুলো আমরা টেন্সের ভিতরে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। এখন যেহেতু টেন্স হচ্ছে ভার্বের ফর্ম, সেহেতু আমাদের ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ভার্বের ফর্মগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে খুব সহজে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে একটু আমরা টেন্সের স্ট্রাকচার বা ভার্বের ফর্ম নিয়ে দেখি, আলোচনা করি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি করে চিনি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি কি? প্রেজেন্ট টেন্সের কোনো অক্সিলারি আছে না নাই? আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে কি পড়েছি? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তো আমরা দেখি যে প্রেজেন্ট টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে। কি থাকে? ডু আর ডাজ থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি হচ্ছে ডু আর ডাজ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্বগুলো লিখি না, ডু বা ডাজ। কিন্তু যখন আমরা সেন্টেন্সকে নেগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ করি, তখন আমরা ডু ডাজ ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেও যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে পারি। সেটা কখন? যদি কোনো সেন্টেন্সে স্ট্রেস করতে হয়, কোনো কথাকে স্ট্রেস করতে হয়, তাহলে আমরা ডু বা ডাজ ব্যবহার করে থাকি। তো যাক, সেটা পরের কথা। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ডু বা ডাজ ব্যবহার করে থাকি। কখন ব্যবহার করে থাকি? নেগেটিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডু বা ডাজ ব্যবহার করে থাকি অ্যাজ এ হেল্পিং ভার্ব। এছাড়া যদি কোনো সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে ডু ডাজ, তাহলে ডু আর ডাজ ব্যবহার হবে, আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হবে। বি ভার্বের ভিতরে কি আসবে? বি ভার্বের মধ্যে আসবে এম, ইজ, আর প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে ডু ভার্বের ভিতরে থাকবে ডিড, অক্সিলারি হিসেবে থাকতে পারে, অথবা মেইন ভার্বের পাস্ট ফর্ম। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ফিউচার ইনডিফিনিট, আচ্ছা, ফিউচার টেন্সে আমরা প্রবাবিলিটি এক্সপ্রেস করি। ফিউচার টেন্স কোনো সার্টেন না, এজন্য প্রবাবিলিটি এক্সপ্রেস করার জন্য আমরা মডেল লিখি শ্যাল বা উইল। তো ফিউচার টেন্সে তো শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইল, আর মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এজন্য শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, শ্যাল বা উইল বি, শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্সে থাকবে শ্যাল হ্যাভ, শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে শ্যাল হ্যাভ বিন, শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে একটা বিষয় খেয়াল করে দেখি, এই যে হ্যাভ হ্যাজ এর পরে বিন কেন? পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ হ্যাজ এর পরে বিন কেন? আমরা বি কেন লিখলাম না? কে বলতে পারবে তোমাদের মধ্যে যে হ্যাভ হ্যাজ এর পরে এখানে বিন না লিখে আমি যদি বি ভার্বের ভিতরে অনেক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো আছে, এগুলো কেন লিখবে না? বিন কেন লিখতে হয়? এটার অ্যান্সার হচ্ছে, আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পারফেক্ট ফর্ম লিখতে হয়। তো পারফেক্ট ফর্ম হচ্ছে বিন, হচ্ছে ভার্বের পারফেক্ট ফর্ম। এজন্য হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল হয় বিন। তোমরা জানো যে বি যদি মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বি এর মধ্যে থাকে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
এম ইজ আর, তারপরে ওয়াজ ওয়ার, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ওয়াজ ওয়ার আর, আচ্ছা এখানে একটু নিচে লিখি, বি, বি এর মধ্যে এম ইজ আর এবং বি, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। আর পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। যেহেতু হ্যাভ এজ এর পরে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি, পারফেক্ট ফর্ম লিখি, এজন্য আমাদের লিখতে হয় বিন। ঠিক তেমনিভাবে এখানে কেন বি লেখা হয়েছে, এখানে কেন বিন লেখা হয়নি বা এম ইজ আর ওয়াজ আর কেন লেখা হয়নি? আমরা জানি শ্যাল উইল হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন এগুলোর মধ্যে বেস ফর্ম হচ্ছে বি, এজন্য এখানে বি লিখতে হয়। বাকিগুলো মনে হয় তোমাদের কনফিউশন ক্রিয়েট করবে না। তারপর আমি এগুলো কিছু উদাহরণের মাধ্যমে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি যে আমাদের কোন কোন জায়গাগুলোতে কনফিউশন ক্রিয়েট হয়। আমি যদি লিখি হি ইজ আ স্টুডেন্ট, he is reading a book, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট না কোনটা ভুল আছে, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সাবজেক্ট, এখানে লেখা আছে ভার্ব, আর এই স্টুডেন্ট এটা হচ্ছে নাউন। এটা কোনো অবজেক্ট না, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তো যাই হোক, এটা নাউন লেখা আছে, তো সাবজেক্ট এটা প্রোনাউন, সাবজেক্টে প্রোনাউন দেওয়া আছে, এটা ভার্ব আর এটা হচ্ছে নাউন। হি এটা সাবজেক্ট, ইজ রিডিং এটা ভার্ব, আ বুক এটা হচ্ছে অবজেক্ট বা নাউন। এখানে আমরা এটাকে অবজেক্ট বলতে পারবো, কিন্তু এখানে আমরা এটাকে অবজেক্ট বলতে পারবো না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন অবজেক্ট বলতে পারবো না, কেন কমপ্লিমেন্ট, এটা এখন আলোচনার বিষয় না, যখন আমরা সামনের ক্লাসে পড়বো ভার্ব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন দেখো, এখন এখানে ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। এখানে একটা বিষয় খেয়াল করো যে আমরা কি পড়েছি, আমরা হচ্ছে প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়েছি, অর্থাৎ আমরা যখন টেন্সের স্ট্রাকচার পড়লাম একটু আগে, তখন আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে বি এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে। তো এখানে কি দেওয়া আছে, এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করা আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা কি করেছিলাম, ভার্বের ফর্ম দেখেছিলাম যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইজ লেখা আছে, এখানে ইজ এটা যেমন এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ছিল, ইজ এখানে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে আছে না এটা মেন ভার্ব হিসেবে আছে? মেন ভার্ব হিসেবে আছে, এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা মনে করি ইজ সবসময় অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সের ভিতরে, এমনটা না। ইজ অক্সিলারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে। এখন ইজ অক্সিলারি ভার্ব হবে না মেন ভার্ব হবে, এটা নির্ভর করবে সেন্টেন্সের ফাংশনের উপরে। এখন এইখানে আমাদের অক্সিলারি ভার্ব, যদি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই মেন ভার্ব দেওয়া থাকবে। যেমন এখানে ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই কারণে এখানে অবশ্যই একটা মেন ভার্ব দেওয়া আছে। কিন্তু এইখানে আমরা যদি ইজকে অক্সিলারি ভার্ব ধরি তাহলে এখানে মেন ভার্ব কোথায়? এখানে কোনো মেন ভার্ব দেওয়া নাই। তাহলে যদি সেন্টেন্সের ভিতরে কোনো মেন ভার্ব দেওয়া না থাকে তাহলে সেন্টেন্স তো কারেক্ট হবে না, কারণ আমরা জানি সেন্টেন্সের ভিতরে মেন ভার্ব অবশ্যই থাকতে হবে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মেন ভার্বকে অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে ইজটা হবে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব না, আর এইখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এইখানে আমাদের অনেক সময় কনফিউশন হয়, এর জন্য টেন্স আমাদের চিনতে অনেক বেশি ঝামেলা হয়। তাহলে এখানে ইজ হচ্ছে মেন ভার্ব। এখন আমাদের দেখতে হবে এখানে ইজ যদি মেন ভার্ব হয় তাহলে এটা ইজ মেন ভার্বের কোন ফর্ম? ইজ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এই যে বি, বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর মধ্যে আছে এম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বি ভার্ব যদি কখনো সেন্টেন্সের ভিতরে মেন ভার্ব হিসেবে ফাংশন করে, তাহলে আমার দেখতে হবে এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে, না পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, না কন্টিনিউয়াস ফর্মে দেওয়া আছে। আচ্ছা, কন্টিনিউয়াস ফর্ম কি হবে? কন্টিনিউয়াস ফর্ম হবে বিং। তাহলে এখানে দেওয়া আছে ইজ, আজ ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, বিন পাস্ট পার্টিসিপল ফর্ম, বিং কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এইখানে ইজ মেন ভার্ব হিসেবে দেওয়া আছে, তাহলে এটা মেন ভার্বের কোন ফর্ম? ইজ হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা যদি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেন্টেন্সের ভিতরে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সুতরাং এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর হি ইজ রিডিং আ বুক, এটা ইজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর তার পাশে রিডিং হচ্ছে মেন ভার্ব। তাহলে এম ইজ আর যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে এবং তারপরে যদি মেন ভার্বের সাথে আইএনজি করা থাকে, তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I didn't went there. আচ্ছা, এটা না লিখি, I did the work. চার নম্বর, I did the work. I don't go there. আচ্ছা, এই দুইটা উদাহরণ দেখি আগে। I did the work, I don't go there. এই দুইটা সেন্টেন্স কোন টেন্সে একটু বোঝার চেষ্টা করো। I did the work, এখানে কি I হচ্ছে সাবজেক্ট, এখানে দ্য আর্টিকেল দেওয়া আছে, যদি দ্য আর্টিকেল দেওয়া আছে যেন ওয়ার্ক ভার্ব হবে না, ওয়ার্ক হবে নাউন, কারণ আমরা জানি নাউনের জন্য আর্টিকেল বসে, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে ডিড হচ্ছে ভার্ব, I হচ্ছে সাবজেক্ট, ডোন্ট গো, এখানে গো দেওয়া আছে ভার্ব, তাহলে ডোন্ট কি? ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উপরের সেন্টেন্সটাতে একটু দেখি আমরা। উপরের সেন্টেন্সটাতে ডিড হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় নাই। কি করে বুঝলাম যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় নাই? কারণ এইখানে কোনো মেন ভার্ব দেওয়া নাই। ডিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হইতো, তাহলে এখানে অবশ্যই একটা মেন ভার্ব থাকতো, কিন্তু সেই মেন ভার্ব তো দেওয়া নাই, দ্য ওয়ার্ক তো নাউন, সুতরাং এটাই হচ্ছে মেন ভার্ব। এখন এটা যদি মেন ভার্ব হয়, তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা জানি দুইটা টেন্স এমন আছে যেখানে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না, আর সেই দুইটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় না। তাহলে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, না হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে ভার্বের ফর্ম। ডিড ভার্বের কোন ফর্ম? ডিড ভার্বের পাস্ট ফর্ম V2। সুতরাং সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট গো দেয়ার, এখানে দেখো এখানে গো একটা ভার্ব দেওয়া আছে, আর ডোন্ট
এখানে ডু হেল্পিং ভার্বের সাথে নেগেটিভ করা আছে। আমরা জানি যে কোনো নেগেটিভ সেন্টেন্সকে যদি নট লিখতে হলে অক্সিলারি ভার্বের সাথে নট লিখতে হয়। অক্সিলারি ভার্বের সাথে নট না লিখে আমরা নেগেটিভ করতে পারি না। সুতরাং এখানে যে নট লাগানো আছে সেটা অক্সিলারি ভার্বের সাথে নট লাগানো আছে। তাহলে এখানে এটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে অবশ্যই মেন ভার্ব দেওয়া থাকবে। মেন ভার্ব কোথায়? গো হচ্ছে সে মেন ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্বও আছে, মেন ভার্বও আছে। এখন অক্সিলারি ভার্বও আছে, মেন ভার্বও আছে, তাহলে এটা কোন টেন্স হবে? দেখো এখানে যখন আমি টেন্সের স্ট্রাকচার লিখছিলাম, হ্যাঁ, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে লিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে ডু ডাজ লিখেছিলাম, ডু আর ডাজ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে লিখেছিলাম ডিড। একটা জিনিস মাথায় রাখবা, ডু বা ডাজ এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হোক আর মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করা হবে। ডিড যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে সবসময় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হবে। ডিড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হোক বা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হোক। ডিড মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হলেও ডিড এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হলেও এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডু ডাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ডু বা ডাজ মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ডিড ব্যবহার করা হয়েছে, তো ডিড যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কি? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। তো ডোন্ট কোনো সেন্টেন্সে যদি ডু ডাজ এগুলো ব্যবহার করা হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার থাকা প্রয়োজন সামনের টেন্স ক্লাসগুলো বোঝার জন্য। এগুলো একদম বেসিক, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। যদি না জানো তাহলে সামনের ক্লাসগুলো বুঝতে অনেক বেশি প্রবলেম হবে। আচ্ছা, তো এইগুলো এই ধরনের সাধারণত কিছু মিস্টেক আমাদের হয়। এবার দেখি, I have a car. I have eaten rice. I have a car. I have eaten rice. কোনটা কোন টেন্স বোঝার চেষ্টা করো। এখানে হ্যাভ হেল্পিং ভার্ব, কি করে বুঝলাম হেল্পিং ভার্ব? কারণ ইটেন মেন ভার্ব দেওয়া আছে। এখানে হ্যাভ মেন ভার্ব, কি করে বুঝলাম? এখানে কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই। তাহলে যদি এটা যদি হ্যাভ যদি এখানে হেল্পিং ভার্ব হইতো বা অক্সিলারি ভার্ব হইতো তাহলে অবশ্যই একটা মেন ভার্ব দেওয়া থাকতো। এখানে তো কোনো মেন ভার্ব দেওয়া নাই। আই হচ্ছে সাবজেক্ট আর এই কার হচ্ছে নাউন। এখানে কোনো মেন ভার্ব দেওয়া নাই, আই সাবজেক্ট। এখানে হ্যাভ এর পরে ইটেন দেওয়া আছে, আমরা জানি ইটেন হচ্ছে মেন ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে হ্যাভ নিশ্চয়ই কি হবে? অক্সিলারি ভার্ব হবে। তাহলে যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে মাথায় রাখতে হবে সবসময় যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই একটা মেন ভার্ব থাকবে। যদি অক্সিলারি মেন ভার্ব দেওয়া নাই কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তখন সেই অক্সিলারি ভার্বটি মেন ভার্বের ফাংশন করবে। তখন সেই অক্সিলারি ভার্বকে আর অক্সিলারি ভার্ব বলা যাবে না, সেই অক্সিলারি ভার্বটাকে তখন আমাদের ধরতে হবে মেন ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আচ্ছা, এখন আই হ্যাভ ইটেন রাইস, এটা কোন টেন্স হবে? আমরা জানি সাবজেক্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এটা কোন টেন্স হয়? এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আই হ্যাভ এ কার, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব না মেন ভার্ব, তাহলে আমাদের দেখতে হবে এটা মেন ভার্বের কোন ফর্ম। আমরা জানি হ্যাভ হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্স? সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এবার টেন্স পড়তে হলে আমরা কিছু শব্দ আমাদের সামনে আসে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কি? এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। ইনডিফিনিট,
কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো কি? এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে ভার্বের স্টেট, এগুলোকে বলা হয় ভার্বের স্টেট। এখন ভার্বের স্টেট কি এটা জানতে হবে। আমাদের আশেপাশে বিভিন্ন কাজ সংগঠিত হয়ে থাকে। এই সমস্ত কাজগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। সেগুলো কি? যেমন কোনো একটা কাজ শুরু হয়েছে কোনো একটা পয়েন্টে এবং নির্দিষ্ট একটা পয়েন্টে গিয়ে সেই কাজটা শেষ হয়ে যায়। তাহলে কোনো একটা কাজ নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে শুরু হয়েছে এবং সেই কাজটি নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। তো এই ধরনের কাজগুলোকে আমরা বলি কমপ্লিট অ্যাকশন বা ভার্বের কমপ্লিট স্টেট। তো যেই কাজগুলো কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে শুরু হবে এবং কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়, এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা বলি কমপ্লিট স্টেট, ভার্বের কমপ্লিট স্টেট। আবার আমরা কিছু কাজ দেখতে পাই যেগুলো কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে শুরু হয় অ্যাকশনগুলো, কিন্তু শেষ হয় না, সেগুলো চলতে থাকে, কিন্তু কোনো একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। দেখো, তাহলে আবার কিছু কাজ আমরা দেখতে পাই যে কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে গিয়ে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু সেই কাজগুলো নির্দিষ্ট কোনো একটা সময় পরে শেষ হয়ে যাবে। যেমন এখন আমি তোমাদের পড়াচ্ছি, তো আমার পড়া শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, চলমান পর্যায়ে আছে। তাহলে এটা হচ্ছে এই উদাহরণের মতো যে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজটা এখনো শেষ হয় নাই, এখনো চলমান এবং নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে সেটা শেষ হয়ে যাবে। আমি তো এমন না যে সবসময় ক্লাস নিতেই থাকবো। আমি একটা নির্দিষ্ট সময় পরে ক্লাস শেষ করে দেব। তাহলে এটাকে আমরা বলি ইনকমপ্লিট স্টেট। তাহলে আমরা এখানে ভার্বের দুইটা স্টেট দেখলাম, একটা হচ্ছে কমপ্লিট স্টেট যেটা কোনো একটা টাইম পয়েন্টে কাজ শুরু হয় এবং সেটা শেষও হয়ে যায়। আবার ভার্বের এমন স্টেট আছে যেটা কোনো টাইম পয়েন্টের কোনো একটা সময়ে কাজ শুরু হয় কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট সময় পরে শেষ হবে কিন্তু এখনো শেষ হয় নাই। তাহলে এই দুই ধরনের আমরা ভার্ব বা অ্যাকশন দেখতে পাই, একটা হচ্ছে কমপ্লিট স্টেট, ভার্বের কমপ্লিট স্টেট, আর একটা হচ্ছে ভার্বের ইনকমপ্লিট স্টেট। এই যে এখানে যে কন্টিনিউয়াস টেন্স লেখা আছে এটা দ্বারা আমরা বোঝাই এমন ধরনের অ্যাকশন যেটা ইনকমপ্লিট স্টেটকে বোঝায়। ইনকমপ্লিট স্টেট মানে হচ্ছে কি, যেটা টেম্পোরারি গোয়িং অ্যাকশন, টেম্পোরারি গোয়িং অ্যাকশন, টেম্পোরারি গোয়িং অ্যাকশন। টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে কি? টেম্পোরারি গোয়িং অ্যাকশন মানে হচ্ছে এই কথাটার দিকে খুব ভালো করে খেয়াল দিতে হবে, নজর দিতে হবে। সেটা হচ্ছে টেম্পোরারি মানে হচ্ছে যে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, কিন্তু সেটাও শেষ হয়ে যাবে। যেমন এইটা ইনকমপ্লিট স্টেটমেন্ট, ভার্বের ইনকমপ্লিট স্টেট। কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে শুরু হয়েছে, আবার কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে গিয়ে সেটা শেষও হয়ে যাবে কিন্তু এখনো শেষ হয় নাই, এর জন্য গোয়িং অ্যাকশন। আর সেটা টেম্পোরারি কেন? টেম্পোরারি এই জন্যই যে কিছু অ্যাকশন আছে যে গোয়িং অ্যাকশন, সেগুলো পার্মানেন্ট গোয়িং অ্যাকশন। পার্মানেন্ট গোয়িং অ্যাকশন কোনগুলো? যেমন সূর্যের শাইন করা, সূর্য সবসময় শাইন করে, তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এগুলো টেম্পোরারি গোয়িং অ্যাকশন না, এগুলো গোয়িং অ্যাকশন, কিন্তু এগুলো হচ্ছে পার্মানেন্ট গোয়িং অ্যাকশন, এগুলো চলতেই থাকে। তো এই সমস্ত পার্মানেন্ট গোয়িং অ্যাকশন কে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবো না, আমরা এমন অ্যাকশনকে লিখতে পারবো, এমন সিঙ্গেল অ্যাকশন হবে যেটা টেম্পোরারি কিন্তু গোয়িং অ্যাকশন, এগুলোকে আমরা লিখবো কন্টিনিউয়াস টেন্সের ভিতরে। তারপরে পারফেক্ট কি? পারফেক্ট হচ্ছে এই যে কমপ্লিট স্টেট, যেটা কোনো একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে শুরু হবে এবং নির্দিষ্ট টাইম পয়েন্টে শেষ হয়ে গেছে। যেমন আমার
আমি ভাত খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত খাওয়ার পরে আমি তোমাদের ক্লাস শুরু করছি। তাহলে এখানে আমার ভাত খাওয়ার কাজটি শেষ হয়ে গেছে, আই হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়ার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ধরনের স্টেটগুলোকে আমরা লিখব পারফেক্ট টেন্সে। তাহলে কমপ্লিট ভার্বের যে কমপ্লিট স্টেটগুলো সেগুলো আমরা লিখি পারফেক্ট টেন্সে। কমপ্লিট স্টেট। তাহলে পারফেক্ট বলতে কি বোঝায়? পারফেক্ট বলতে বোঝায় ভার্বের এমন স্টেট যেখানে অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস বলতে ভার্বের এমন স্টেটকে বোঝায় যেখানে অ্যাকশন গোয়িং চলমান থাকবে এবং সেটা হবে টেম্পোরারি, পার্মানেন্ট না। এবং এইগুলো দ্বারা সিঙ্গেল অ্যাকশন বোঝাবে, পার্মানেন্ট অ্যাকশন হবে না, সিঙ্গেল অ্যাকশন হবে। কোনো একটা নির্দিষ্ট কাজ যেটা কোনো একটা নির্দিষ্ট সময় শুরু হবে এবং সেটা নির্দিষ্ট সময় পরে শেষে হয়ে যাবে, এজন্য আমরা বলি টেম্পোরারি গোয়িং অ্যাকশন। আচ্ছা, যেটা কন্টিনিউয়াসও না, যেটা পারফেক্টও না, অর্থাৎ যেটা টেম্পোরারিও হবে না আবার কমপ্লিটও হবে না, সেটাকে আমরা কোথায় দেবো? সেটাকে আমরা দেবো ইনডিফিনিটে। দেখো এখানে একটু তোমাদের বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে কমপ্লিট স্টেট আর ইনকমপ্লিট স্টেট, এই দুটাকে আমরা টাইম দ্বারা ডিফাইন করতে পারবো। টাইম দ্বারা ডিফাইন করতে পারবো মানে কি? কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি কাজ শুরু হয়েছে, আবার কোনো একটি নির্দিষ্ট সময় পরে কাজটি শেষ হয়ে যাবে, তাহলে এটার টাইম ডেফিনেট টাইম। আবার ইনকমপ্লিট স্টেটে বা কন্টিনিউয়াস টেন্সে আমরা যে অ্যাকশনগুলো লিখি সেগুলো নির্দিষ্ট একটা কোনো টাইম পয়েন্টে কাজ শুরু হয় এবং নির্দিষ্ট কোনো একটা টাইম পয়েন্টে গিয়ে কাজটি শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় না, কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তাহলে এটারও টাইম ডেফিনেট, কারণ নির্দিষ্ট সময় পরে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে এটার টাইমও ডেফিনেট, এটার টাইমও ডেফিনেট, এই দুইটার টাইম ডেফিনেট। তাহলে এই দুইটা অ্যাকশনের টাইম হবে ডেফিনেট, কিন্তু যেই অ্যাকশনের টাইম ডেফিনেট হবে না সেটাকে আমরা লিখব ইনডেফিনিট টেন্সে। এই ইনডেফিনিট টেন্সে তাহলে আমরা কোন অ্যাকশনগুলো লিখব? যেগুলো পার্মানেন্ট অ্যাকশন, যেগুলো ফ্রিকুয়েন্ট অ্যাকশন, যেগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট বা জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, পার্মানেন্ট অ্যাকশন, ফ্রিকুয়েন্ট অ্যাকশন, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, প্রভার্বস, ইটিসি। তাহলে ইনডেফিনিট ভার্বের স্টেট দ্বারা এমন অ্যাকশনকে বোঝাবে যে অ্যাকশনগুলো হবে পার্মানেন্ট, ফ্রিকুয়েন্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, প্রভার্বস। এগুলো একটু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। পার্মানেন্ট অ্যাকশন মানে কি? পার্মানেন্ট অ্যাকশন মানে হচ্ছে যেমন এই যে একটু আগে বললাম সূর্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কি? এটা পার্মানেন্ট অ্যাকশন। এটা পৃথিবীর সৃষ্টির পর থেকে এটা হয়ে আসছে এবং এটা চলতেই থাকবে, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এটা এইভাবে চলতেই থাকবে, তো এটাকে আমরা বলবো পার্মানেন্ট অ্যাকশন। আচ্ছা, আর ফ্রিকুয়েন্ট অ্যাকশন কি? ফ্রিকুয়েন্ট অ্যাকশন হচ্ছে এমন অ্যাকশন যেটা কোনো একটা সময় অ্যাক্টিভ থাকে, তারপরে সাসপেন্ড থাকে, আবার অ্যাক্টিভ থাকে, সাসপেন্ড থাকে, অ্যাক্টিভ থাকে, সাসপেন্ড থাকে, অ্যাক্টিভ থাকে, সাসপেন্ড থাকে, অ্যাক্টিভ থাকে। এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা বলি ফ্রিকুয়েন্ট অ্যাকশন। যেমন আমি যদি বলি যে সে নিয়মিত পত্রিকা পড়ে, তো সে নিয়মিত পত্রিকা পড়ে এর মানে কি? এর মানে হচ্ছে সে প্রত্যেক দিন পত্রিকা পড়ে। আচ্ছা, প্রত্যেক দিন পত্রিকা পড়ে এর মানে কি সে কি পত্রিকা পড়তেই থাকে সবসময় সে পত্রিকায় পড়ে আর কোনো কাজ করে না? না, এমনটা না। দেখা যাচ্ছে যে সে প্রত্যেক দিন 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা করে পত্রিকা পড়ে। এরপরে তো সে আবার কি করে? সেই কাজটাকে বন্ধ করে দেয় এবং তার পরের দিন সে একই কাজটা করে, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা পত্রিকা পড়ে এবং সে রেখে দেয় এবং তার পরের দিন আবার এভাবে কাজটি করতে থাকে। তাহলে ফ্রিকুয়েন্ট অ্যাকশন বলতে এমন অ্যাকশনকে বোঝায় যেগুলো কোনো একটা সময়ে কাজ চলতে থাকবে, সাসপেন্ড হবে, আবার চলতে থাকবে, সাসপেন্ড হবে, আবার চলতে থাকবে, সাসপেন্ড হবে, আবার চলতে থাকবে। এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা বলি ফ্রিকুয়েন্ট অ্যাকশন। ইউনিভার্সাল ট্রুথ কি? ইউনিভার্সাল ট্রুথ মানে তোমরা জানো যেগুলো চিরন্তন সত্য কথা, এগুলোকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। সায়েন্টিফিক ফ্যাক্টগুলো আমরা লিখি ইনডেফিনিট টেন্সে। যেমন আমি যদি বলি যে
ওয়াটার বয়েল অ্যাট 100°C। এর মানে হচ্ছে কি, যে পানি 100° তাপমাত্রায় বয়েল হয়। এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট। আমরা জানি 100° তাপমাত্রাতেই পানি বয়েল হয়। তো 100° তাপমাত্রায় যদি পানি বয়েল হয়, এটা তো সাইন্টিফিক ফ্যাক্ট হয়ে গেল। সাইন্টিফিক ফ্যাক্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, অন্য কোনো টেন্সে লেখা যাবে না। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রোভার্বস। প্রোভার্বস কি? প্রোভার্বস বলতে বোঝায় প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যগুলো এর প্রবাদ বাক্যগুলোর টাইম অলওয়েজ ভ্যালিড থাকে। অলওয়েজ ভ্যালিড থাকে মানে এটা আগেও সত্য ছিল, এখনো সত্য আছে, ভবিষ্যতে সত্য থাকবে। যেমন আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মরণশীল। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো এটা হচ্ছে কি? প্রোভার্বস। তাহলে প্রোভার্বসের টাইমগুলো পাস্ট অফ ফ্যাক্ট, প্রেজেন্ট অফ ফ্যাক্ট, ফিউচার অফ ফ্যাক্ট, সব অলওয়েজ এই টাইমগুলো সত্য হয়ে থাকে, ভ্যালিড হয়ে থাকে। এই কারণে প্রোভার্বস, যতগুলো প্রোভার্বস আছে সবগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইনডিফিনিট টেন্সকে আমরা ভার্বের কোন স্টেটকে লিখতে পারবো। এমন স্টেট যে স্টেটগুলো পার্মানেন্ট হবে, এমন স্টেট যে স্টেটগুলোকে ফ্রিকুয়েন্ট হবে, ইউনিভার্সাল ট্রুথ হবে, সায়েন্টিফিক ফ্যাক্ট হবে, প্রভাব হবে। এই ধরনের স্টেটগুলোকে আমরা লিখবো ইনডিফিনিট টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে আমরা কোন ধরনের স্টেটকে লিখবো? এমন ভার্বের স্টেট যে স্টেটগুলো টেম্পোরারি গোয়িং অ্যাকশন হবে, সেই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখবো কন্টিনিউয়াস টেন্সে। তারপরে পারফেক্ট টেন্স। আমরা পারফেক্ট টেন্সে কোন ধরনের অ্যাকশনগুলোকে লিখবো? এমন অ্যাকশন যে ভার্বের স্টেটগুলো হবে কমপ্লিট স্টেট, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, যে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, সেই কাজগুলোকে আমরা লিখবো পারফেক্ট টেন্সে। এবার আসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কোন ধরনের অ্যাকশনকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, এটা একটু আমাদের বোঝার বিষয় আছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটোই আছে। সুতরাং এখানে কন্টিনিউয়াস উইথ পার্শিয়াল পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা ভার্বের কোন স্টেটকে আমরা রেফার করতে পারবো? ভার্বের এমন স্টেট যেটা কন্টিনিউয়াস হবে আবার পার্শিয়াল পারফেক্ট হবে। পার্শিয়াল পারফেক্ট মানে পরিপূর্ণ পারফেক্ট না। পরিপূর্ণ পারফেক্ট হলে তো আমরা পারফেক্ট টেন্সে লিখে ফেলতে পারবো। এজন্য পরিপূর্ণ পারফেক্ট না, পার্শিয়াল পারফেক্ট, যার কিছু অংশ পারফেক্ট হবে আর কিছু অংশ কন্টিনিউয়াস হবে। তো এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ দিয়ে লিখি, ইট ইজ রেইনিং since morning. It is raining since morning. দেখো, আমরা since এর সাথে যদি কোনো টাইম লিখেছি মর্নিং, আর এটা লিখেছি কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি টাইম লেখা হয় তাহলে কি হয়? যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আমাদের টাইম লেখা হয় তাহলে সেই টাইমের কিছু অংশ কমপ্লিট হয়। এখন কি করে বুঝবো কিছু অংশ কমপ্লিট হয়? এটা বোঝার জন্য আমি যে একটু আগে তোমাদের আমি বুঝালাম টাইমের রেফারেন্স, এটা একটু তোমাদের বুঝতে হবে। যে এইখানে মর্নিং কোন সময়? মর্নিং তো নিশ্চয়ই কি প্রেজেন্ট হবে না। কেন প্রেজেন্ট হবে না? কারণ মর্নিং যদি প্রেজেন্ট হইতো তাহলে এটা কি আমাদের উল্লেখ করার প্রয়োজন হইতো না যে মর্নিং থেকে আমাদের বৃষ্টি হচ্ছে। সুতরাং অতীতের কোনো একটি সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে। সিন্স এর পরে যেটা রেফার করে সেটা হচ্ছে অতীতের কোনো এক সময়ে কোনো একটা কাজ স্টার্ট হয়েছে এবং সেটা চলমান আছে। তাহলে মর্নিং মানে অতীতের কোনো এক সময়, অতীতের কোনো এক সময় মানে সকাল থেকে। তার মানে সকাল আমাদের কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। তাহলে সকালে থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কতক্ষণ বৃষ্টি হচ্ছে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলতে আমরা এখন কি বুঝবো যে বৃষ্টি হচ্ছে কতক্ষণ? টিল নাও,
এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে যদি এখন পর্যন্ত বৃষ্টি হয় এর মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টি এখনো চলমান। এখন আমি ধরে নিই যে সকাল 7টায় বৃষ্টি হয়েছে আর এখন বাজে, সাপোজ ধরে নাও দুপুর 2টা, 2 PM। তাহলে সকাল 7টায় যদি বৃষ্টি শুরু হয় আর এখন বাজে দুপুর 2টা, তাহলে কত ঘন্টা বৃষ্টি হয়েছে? আর প্রায় 8 ঘন্টা, 8 আওয়ার্স, 8 ঘন্টা বৃষ্টি হয়েছে। তাহলে এই যে 8 ঘন্টা সকাল থেকে, সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত 8 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি কি এখন থেমে গেছে? বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টি এখনো চলমান আছে। তাহলে এই 8 ঘন্টার সময়টা হচ্ছে কি কমপ্লিট। সময় কমপ্লিট হয়েছে কতটুকু? 8 ঘন্টা। কিন্তু আমাদের অ্যাকশন এখনো শেষ হয় না, অ্যাকশন এখনো রানিং আছে। তাহলে কোনো সিন্স বা ফর এই সাথে যদি এর সাথে যদি কোনো সময় কন্টিনিউয়াস টেন্স দেখো, তাহলে সেটা আসলে কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেই টাইম ডিনোটিং ওয়ার্ডটি কিছু সময় কমপ্লিট হয় আর বাকিটুকু ইনকমপ্লিট হয়। তো কিছু সময় কমপ্লিট আর কিছু সময় ইনকমপ্লিট, এই স্টেট ভার্বের কোন টেন্সের ভিতরে থাকে? কিছু সময় কমপ্লিট আর কিছু সময় ইনকমপ্লিট, এটা ভার্বের কোন স্টেটের ভিতরে থাকে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে থাকে। এজন্য যেই, তাহলে এখানে কি হইলো? তাহলে এখানে আমাদের কিছু সময় কমপ্লিট হয়ে গেছে, কিছু কতটুকু সময়? 8 আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি হওয়া, আর বাকি এখন আমাদের বৃষ্টি হচ্ছে। তাহলে কিছু সময় কমপ্লিট হয়েছে আর আর আমাদের বাকিটুকু আর কিছু সময় কমপ্লিট হয়ে গেছে বলতে 8 ঘন্টা আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যাকশন, আর এখন আমাদের অ্যাকশন রানিং আছে। সুতরাং এটাকে আমাদের কোন টেন্সে লিখতে হবে? এটাকে আমাদের লিখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা ভুল লেখা আছে, এখানে লিখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন ধরনের অ্যাকশন লিখতে পারবো। এমন অ্যাকশন যেটা কন্টিনিউয়াস উইথ পার্শিয়াল পারফেক্ট, অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটা অ্যাকশনে যেখানে থাকবে সেখানে আমরা লিখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে আমরা একবার একটু রিভিশন করি, যে টেম্পোরারি গোয়িং অ্যাকশন, যেটা এমন অ্যাকশন যেটা শুরু আছে, নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাবে কিন্তু এখনো শেষ হয় না, এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখবো টেম্পোরারি গোয়িং অ্যাকশন অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে। কমপ্লিট অ্যাকশনগুলোকে লিখবো আমরা পারফেক্ট টেন্স। আচ্ছা, কমপ্লিট এবং টেম্পোরারি গোয়িং অ্যাকশন এই দুইটাই যেখানে থাকবে, সেখানে যদি দুইটাই থাকে তাহলে সেই অ্যাকশনগুলোকে আমরা লিখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর টেম্পোরারি গোয়িং অ্যাকশনও হবে না, কমপ্লিট স্টেটও হবে না, তাহলে আমরা ওইটাকে লিখবো ইনডেফিনিট স্টেটে, কমপ্লিট অ্যাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেন্স বুঝতে হলে এই যে ভার্বের স্টেটগুলো, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আগামী ক্লাসে টেন্সের যে আমরা আলোচনা করব সেগুলো বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো আজকে ছিল টেন্সের ফান্ডামেন্টাল ক্লাস। আশা করি তোমরা অনেক এনজয় করেছো ক্লাসে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।